হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 15 কোশ্চেন গুলি পেজ নম্বর 585। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই অঙ্ক ক্লাসগুলোর পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রামে, লিংক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দেখো তাহলে প্রথম কোশ্চেনে কি বলেছে যে সমীর 4000 টাকা, এটা হচ্ছে 3 মাসের জন্য, এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করল। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বিভক্ত হবে। তাহলে চেয়েছে কি লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বিভক্ত হবে বা বন্টিত হবে। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, যদি কোনো শর্ত দেয়া না থাকে। এখানে দেখো কোনো শর্ত দেয়া নেই, তাহলে লাভের অনুপাত হচ্ছে মূলধনের অনুপাতের সঙ্গে সমান। আর মোট মূলধনের পরিমাণ হয় ব্যবসায় যে পরিমাণ টাকা নিয়োজিত করে কিন্তু যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এখানে দেখো সমীর এর মোট টাকার পরিমাণ কত হচ্ছে, তাহলে 4000 ইন্টু 3, এটা হচ্ছে সমীরের মোট টাকার পরিমাণ। অমিতা এর টাকার পরিমাণ হচ্ছে কত, 3000 গুণিত হয়ে গেল মূলধনের অনুপাত। সমান কত হবে, 4000 গুণিত 3 ইস্টু 3000 গুণিত 5। এখানে একটু কাটাকাটি করে নি, 3টা শূন্য কাটছে, আর কাটছে কত, 3 কাটছে, তাহলে বা সমান 4:5। 4:5 মূলধনের অনুপাত, আর এটাই হবে লাভের অনুপাত, কারণ কোনো শর্ত দেয়া নেই। তাহলে লাভের অনুপাত হচ্ছে অনুপাত সমান হচ্ছে 4:5। এখন অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 4:5, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি 4:5। বোঝা গেল তাহলে কি, যে মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান, এটা তোমাদের মাথায় রাখতে হবে যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেওয়া আছে এখানে x² + 1/x = 1 সমীকরণের বাস্তব বীজের সংখ্যা। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে সমীকরণটি দিয়েছে সেই সমীকরণের ক্ষেত্রে বাস্তব বীজ আছে না নেই। তার জন্য আমাদের কি করতে হয়, আচ্ছা একটু দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ আকার প্রকাশ করে নি, তারপর বলছি। তাহলে x² + 1 হচ্ছে কত, x, বা x² - x + 1 = 0 হয়ে গেল। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ax² + bx + c = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ। এটা দেখো প্রদত্ত যে সমীকরণ ছিল সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ হিসেবে প্রকাশ করেছি, সেখান থেকে আমরা এবিসি পেয়ে যাব। দেখো a = কত, 1, b হচ্ছে -1, আর c হচ্ছে 1। এখন দেখো তিনটে শর্ত বলি। যখনই বীজদ্বয়ের প্রকৃতি আমরা দেখব, বীজদ্বয়ের প্রকৃতি, তখনই আমরা কি করব, যে নিরূপক বের করব। নিরূপক d হয় b² - 4ac হয়েছে। সব শর্তগুলোই বলে দিই যে d > যখন 0 হবে, যখন নিরূপক > 0 হবে, তখন বীজদ্বয় হবে কি, বাস্তব ও অসমান। ঠিক আছে। 2 নম্বর, d যদি 0 হয় তাহলে বীজদ্বয় হবে বাস্তব আর সমান, বাস্তব ও সমান। ঠিক আছে। 3 নম্বর, d যদি 0 হয় তখন বীজদ্বয় হবে কাল্পনিক। এই তিনটে শর্ত। এখানে আমাদের
তাহলে ডি এর মান দেখতে হবে, তাহলে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার, তাহলে -1 এর স্কোয়ার -4ac, এর মান 1 সি এর মান 1, তাহলে 4 গুণিত 1 গুণিত 1 সমান হচ্ছে 1 - 4 ইজ ইকুয়াল টু হচ্ছে -3 হয়েছে। তাহলে এটা হচ্ছে কি লেস দেন 0, 0 থেকে ছোট, লেস দেন 0, লেস দেন 0 হলে কি হয় কাল্পনিক, তাহলে কাল্পনিক বলতে কোনো বাস্তব বীজ নেই, তাহলে কোনো বাস্তব বীজ নেই, তাহলে অ্যান্সার হবে কি অপশন এ, কোনো বাস্তব বীজ নেই, অ্যান্সার অপশন। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো কি বলেছে, সমকোণী ত্রিভুজ এবি বিসি সিএ বাহু তিনটি যথাক্রমে দেওয়া আছে, ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে। যখন ত্রিভুজ দেওয়া থাকবে তখনই আমাদেরকে দেখতে হবে কি সেই ত্রিভুজটি কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না সমকোণী। এখন দেখো বাহুগুলো দিয়েছে, এবি সমান দিয়েছে, এবি সমান হচ্ছে 3, বিসি সমান হচ্ছে 5 আর সিএ সমান হচ্ছে 4। এখন দেখো আমরা যদি করি এবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি দেখো 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার সমান 25 হয়, 25 সমান হচ্ছে 5 এর স্কোয়ার সমান 20 স্কোয়ার। বা এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে 20 স্কোয়ার। যে কোনো দুটি বাহু বর্গের সমষ্টি যদি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান হয় তাহলে ত্রিভুজটি হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার বিসি হচ্ছে অতিভুজ, বিসি অতিভুজ, এবিসি ত্রিভুজ, বিসি হচ্ছে অতিভুজ। এখন দেখো কি বলেছে যে অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত দুটোই বলে দিই। যদি পরিবৃত্ত বলবো তাহলে ব্যাসার্ধ কি হতো, আর অন্তর্বৃত্ত বলেছে সেটাই তো বের করবো। যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে, এটা মনে রাখবে, পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত, অতিভুজের উপর অবস্থিত। কি বললাম, পরিবৃত্তের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত, আর ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ সমান হচ্ছে অতিভুজ বাই 2। বোঝা গেল? কি বললাম যে পরিবৃত্তের ক্ষেত্রে পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে আর পরিব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। তাহলে এটা থেকে তো আমরা পেয়ে যাচ্ছি পরিবৃত্তের ব্যাসার্ধ, কিন্তু আমাদের চেয়েছে অন্তর্বৃত্ত, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ যদি বলতো তাহলে কত অ্যান্সার হতো, 5/2, 2.5 হতো অ্যান্সার। এখন দেখো অন্তর্বৃত্তের ক্ষেত্রে যদি আমরা দেখি, অন্তর্বৃত্ত বলতে কি ভেতরে বৃত্ত হবে এইভাবে, ঠিক আছে, কেন্দ্র থেকে এগুলো হবে তার ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখো এগুলো যদি আমরা যোগ করি এইভাবে, অন্তকেন্দ্র আমরা ধরে নিলাম ও, এগুলো আমরা যোগ করছি, তাহলে এ নয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, যেহেতু একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি বলতে এবি ইন্টু বিসি, বিসি আবার বলছি এসি, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু এবি, এবির মান এখানে দিয়েছে দেখো, এবি সমান 3, এবি হয়ে গেল। এরপর হচ্ছে এসি সমান হচ্ছে 4, এটাকে আমরা এভাবে লিখে দিলাম সেমি। এখন দেখো ও থেকে লম্ব, এটা ডি ধরলাম, কি ধরলাম, আর এটা এফ ধরলাম, হয়েছে। লম্ব যদি হয় তাহলে ত্রিভুজ এ ও বি,
এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এখানে এবি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ওডি, ওডিটা হচ্ছে কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা ওডি লিখি, আর লিখবো না, তোমার বোঝার সুবিধার্থে একবার লিখছি। ওডি হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু ব্যাসার্ধ সমান আর, তাহলে এখানে লিখছি ধরি ব্যাসার্ধ সমান, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে একই রকম ভাবে ত্রিভুজ এ ও সি সমান হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু ওএফ, ওএফ সমান হচ্ছে হাফ ইন্টু এসির মান হচ্ছে কত 4 ইন্টু 4 ইন্টু আর, এখানে এবি সমান, এবির মানটা লিখে দিই, এবি সমান হচ্ছে সমান 3, ভুল লিখলাম। দেখো এসি, এসি সমান হচ্ছে এসি, এসি সমান হচ্ছে 4, তাহলে এবি সমান, এবি সমান হচ্ছে 3, তাহলে এটা ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এবি সমান 3 ইন্টু আর, ঠিক আছে। একই রকম ভাবে ত্রিভুজ বি ও সি, একবার লিখছি আর লিখছি না, হাফ ইন্টু অতিভুজ, অতিভুজ এখানে অতিভুজটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে 5 ইন্টু সবগুলো হচ্ছে বর্গ সেমি। এখন দেখো এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাহলে অতএব আমরা লিখতে পারি ত্রিভুজ এ বিসি সমান হচ্ছে ত্রিভুজ, তিনটে ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ বিওসি, ঠিক আছে। তাহলে মানগুলো এখন বসাচ্ছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা থেকে পেয়েছি, মান কোথায় চলে গেল, এটা দেখো 3 ইন্টু 4, এইভাবে রাখছি কারণ কাটাকাটি হয়ে যাবে। এখান থেকে হাফ, দেখো সবগুলোর ক্ষেত্রে দেখো হাফ আর কম আছে, তাহলে হাফ আর কমন নিয়ে নিলাম, তারপর তাহলে পড়ে থাকবে কত এওবি, এওবির ক্ষেত্রে, এওবির ক্ষেত্রে হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। এখন দেখো হাফ হাফ কেটে যাচ্ছে, আর কাটছি না, হাফ হাফ কেটে দিলাম, তারপর 3 ইন্টু 4 সমান হচ্ছে 8 ইন্টু, যোগ করতে হবে, তাহলে 4 আর 3 7, 5 12, 12 12 কাটছে, 3 4 12 হচ্ছে, বা আর ইকুয়াল টু হচ্ছে আর ধরেছি কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান 1 সেমি। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন এখানে দিয়েছে tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan 25 আলফা প্লাস cot 25 বা 26 যা হলো কোনো সমস্যা নেই, 26 এ দিয়েছে, ফলে এটার মান আমাদের বের করতে হবে, কোনো সমস্যা নেই। প্রথম কাজ হবে, দেখো এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে আলফার মান বের করে, বা এখানে যেহেতু cot দিয়েছে, cot আর tan দিয়েছে, cot আর tan এর মান উল্টে দিলেই হয়ে যায়। না হলে যদি tan এর সঙ্গে অন্য কিছু দিত তখন আমরা কি করব, সেক্ষেত্রে এই আলফা বা থিটা যে কোণগুলো থাকবে তার মানটা আমরা বের করব, তাহলে tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2, বা tan আলফা প্লাস 1 বাই, কটের জায়গায় লিখছি 1 বাই 10, তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2, বা tan স্কয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 tan আলফা, গুণ করা হচ্ছে, বা tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা tan আলফা মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা কি পাবো tan আলফা ইজ ইকুয়াল টু 1। tan আলফার মান যদি 1 হয় তাহলে cot আলফার মানও হবে 1, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু হবে 1, তার কারণ cot সমান 1 বাই 10। এখন আমরা মান বসাচ্ছি, তাহলে tan 25 আলফা প্লাস cot 26 তাহলে সমান 1। দেখো 1 এর পাওয়ারে যা থাকলেও তার মান 1 হয়, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি।
অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে গোলকের পার্শ্বতলের সমান। গোলকের ক্ষেত্রে যদি আমরা দেখি, গোলকের পার্শ্বতল বক্রতল দুটোই হচ্ছে কি হয়, গোলকের ক্ষেত্রে পার্শ্বতল আর বক্রতল এক। তাহলে অ্যান্সার হচ্ছে কি হয়েছে। এখন দেখো যদি বলতো অর্ধগোলক, তাহলে কি হতো, অর্ধগোলকের ক্ষেত্রে দুভাবে কোশ্চেন হয়। একটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি হয়, যদি সমগ্রতল কখন হবে, যখন নিরেট হবে, তাহলে নিরেট অর্ধগোলকের লিখে দিই, নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমতল, সমতল হচ্ছে একটি, আর বক্রতল, বক্রতল সেটা হচ্ছে। তাহলে মোট তলের সংখ্যা হচ্ছে দুটি, তার মধ্যে সমতল হচ্ছে একটি আর বক্রতল হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ হচ্ছে বোঝা গেল। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা যদি এম হয়, তাহলে এ আর এম এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। 10টি স্বাভাবিক সংখ্যা আমরা প্রথমে লিখি, প্রথম 10টি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখন প্রথমে আমরা গড় বের করি, তাহলে গড় সমান কি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে সবগুলো সমষ্টি বাই হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে, এখানে মোট সংখ্যা রয়েছে 10টি, তাহলে 1 প্লাস 2 প্লাস করে আর লিখছি না, ডট দিয়ে দিলাম, একবারে 10 লিখে দিলাম, বাই হচ্ছে 10। এটা হচ্ছে কি গড়। এখন আমরা জানি এক সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা, n সংখ্যা 1 প্লাস 2 প্লাস ডট ডট যদি n পর্যন্ত চলে, তাহলে তার সমষ্টি সমান হয় n ইন্টু n প্লাস 1 বাই তাদের সমষ্টি। এখানে রয়েছে n ইকুয়াল টু তাহলে 10, একবার লিখি তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2 বাই নিচে 10 থাকছে, ঠিক আছে। তাহলে সমান 10 গুণিত 11 বাই হচ্ছে 2 বাই হচ্ছে 10, ঠিক আছে। 10 10 কেটে যাচ্ছে, তাহলে 11 বাই 2 সমান হচ্ছে 5 পয়েন্ট, এর মান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বের করবো কি গড়। গড় মানে কি, গড় মানে আমাদের প্রথম দেখতে হয় কি মানের ঊর্ধ্বক্রমে। এখন দেখো এখানে দেখো 1 থেকে পরপর 10 পর্যন্ত রয়েছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে। তারপর দেখতে হয় এন, এন বলতে কি মোট পদ সংখ্যা, তাহলে মোট পদ সংখ্যা এখানে রয়েছে কত 10, 10 যদি হয় তাহলে এটা হচ্ছে কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান কি হয় n বাই 2 তম পদ প্লাস n বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে কত সমান। এখানে দেখুন n বাই 2, n বাই 2 বলতে 10 বাই 2, 10 বাই 2 তম পদ প্লাস 10 বাই 2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে, তাহলে সমান এটা দেখো 10 বাই 2 করলে হচ্ছে 5 তম পদ, 5 তম পদ প্লাস 6 তম পদ বাই হচ্ছে। এখন দেখো 5 তম পদ কি রয়েছে, 5 তম পদ 5 আর 6 তম পদ হচ্ছে 6, তাহলে 5 প্লাস 6 বাই হচ্ছে 2 সমান 11 বাই 2 সমান হচ্ছে 5 পয়েন্ট হয়েছে। এটা কি, এটা মধ্যমা, মধ্যমা সমান কত দিয়েছে তাহলে m, তাহলে m সমান আমরা পেয়ে গেলাম, m সমান হচ্ছে 5 পয়েন্ট, আর a সমানও পেয়েছি 5.5, a ইজ ইকুয়াল টু হচ্ছে a ইজ ইকুয়াল টু m। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে যোদ্ধাগের কোশ্চেন শূন্যস্থান। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা, এটা হচ্ছে টি বছরে
সুদ আসল 2p প্লাস ড্যাশ টাকা। তাহলে আমাদের সুদ প্লাস আসল বের করতে হবে। সুদ প্লাস আসলের জন্য আসল তো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে সুদ সমান বের করতে হবে। একেবারে কি কি দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে, কি আসল দেওয়া আছে, আর সময় দেওয়া আছে। তাহলে আর সমান আমরা পেয়ে যাব। সরল সুদের ক্ষেত্রে আর সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। এটাই হচ্ছে সুদের পরিমাণ। এখন দেখো 2 2 কাটছে, তাহলে উপরে থাকছে কত? টি টি আর নিচে থাকছে 100। সুদের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে সুদ আসল এ সমান কত হবে? পি প্লাস আর, তাহলে পি সমান হচ্ছে কত? এখানে দেখো 2p, তাহলে 2p প্লাস আর এর মান আমরা পেলাম পি টি আর বাই হচ্ছে। বোঝা গেল? এখন শূন্যস্থান দেখো দিয়েছে 2p প্লাস ড্যাশ, তাহলে 2p প্লাস পি টি আর বাই হচ্ছে। এটা হচ্ছে পরের কোশ্চেনে কি বলেছে দেখো, দেয়া আছে cx is equal to 4y is equal to 5 বলে x is to y to z এর মান আমাদের বের করতে হবে। is equal to আমরা z ধরে নেব, তাহলে x সমান 4y সমান 5 is equal to ধরে নিচ্ছি k, সাইডে অবশ্যই লিখবে ধরি বলে। হয়ে গেল। এখান থেকে আমরা x এর মান বের করছি, তাহলে x সমান কত হবে? k বাই 3। y সমান হবে কত? k বাই 4। আর z সমান হবে k বাই হচ্ছে, ঠিক আছে, বের করতে হবে x is to y is to z। তাহলে সমান x এর মান আমরা পেলাম k বাই 3 is to k বাই 4 is to k বাই 3। তাহলে কে কাটছে, এরপর আমাদের করতে হবে কি? লসাগু। দেখো একটা লাইন লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 এর 3 is to, তোমরা ডিরেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। 1 এর 4 is to 1 এর 5 লসাগু। তাহলে এইগুলোর লসাগু কত হবে? দেখো 3 আছে, 4 আছে, আর হচ্ছে 5 আছে, তাহলে লসাগু হবে 60। তাহলে 60 দিয়ে যদি গুণ করি সবগুলোকে, তাহলে আমরা পাবো 20 is to 15 4 হচ্ছে 60, আর হচ্ছে 12 5 হচ্ছে হয়েছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 20 is to 15 is to 12। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 20 is to 15 is to, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত হয় বাহুগুলির বর্গের অনুপাতের। কি বললাম? যে যদি দুটি ত্রিভুজ সদৃশ্য কোণী ত্রিভুজ হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হয় অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে। আর যদি পরিধি বলা হয়, তাহলে পরিধির অনুপাত হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে। তাহলে ভূমির অনুপাত হবে কি? তাদের বর্গমূল করতে হবে। ভূমির অনুপাত হবে, একবার লিখে দিচ্ছি, ভূমির অনুপাত সমান সমান, তাহলে কি স্কোয়ার, তাহলে বর্গমূল করতে হবে 9/25 সমান হচ্ছে 3/5। অনুপাত আকারে যদি লিখি 3:5, তাহলে অ্যান্সার হচ্ছে 3:5। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, একটি হচ্ছে সরল কোণ। পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি। যদি কোন কোণের মান হয়, তখন সেই কোণকে বলা হয় সরল কোণ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন দিয়েছে, ভূমির ব্যাসার্ধ দিয়েছে, উচ্চতা h হলে বলেছে h এর মান। আয়তন, আচ্ছা প্রথম ব্যাসার্ধ লিখি, ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর, উচ্চতা সমান h, আর আয়তন
আয়তন সমান হচ্ছে এটা দেওয়া। আয়তন সমান আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে 1/3 পাই আর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা হয়। এখানে দেখো আর আর এইচ এর মান দেওয়া আছে ক্যাপিটাল আকারে, তাহলে এর জায়গায় লিখছি পাই আর স্কয়ার। এটা তোমরা নাও লিখতে পারো, এই লাইনটা তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু তোমরা সবাই ফর্মুলাটা মুখস্থ করছি এই জন্য লিখেছি। এই লাইনটা তোমরা নাও লিখতে পারো, ওটা কোনো সমস্যা নেই, ডিরেক্ট তোমরা এই লাইন লিখো, নিচের লাইন। তাহলে পেলাম কি ভি ইকুয়াল টু পেলাম 1/3 পাই আর স্কয়ার। তাহলে বা এইচ এর মান আমরা বের করবো, এই সমান তাহলে কত হবে 3v পাই আর স্কয়ার। তাহলে এই সমান পেলাম 3v পাই আর স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এই সমান 3v পাই। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে মান বলেছে y এর বের করতে হবে, যেখানে y একটা শর্ত দিয়েছে x সংখ্যা গুণমান। তাহলে y হচ্ছে সংখ্যা গুণমান তখন হবে যখন x সংখ্যা গুণমান। তাহলে সমীকরণে আমরা যদি x এর মানটা বসিয়ে দিই তাহলে y এর মানটা পেয়ে যাব। y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3x মাইনাস 5। x এর মান বসাচ্ছি, তাহলে 3 ইন্টু 50 মাইনাস 5, 15 3 হয় 45, 45 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোশ্চেন দেখো, 3 এর দাগের কোশ্চেন। বলেছে বছরের শেষে সুদ গণনা করুন, কোন টাকার প্রথম বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান। এটা তোমাদের অনেকবার বলেছি, শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সবসময় সমান। কি বললাম, যে কেবলমাত্র 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান। এখানেও বলেছে কি যে 1 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে, তাহলে এটার অ্যান্সার কি হবে, সত্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে দিয়েছে যে a বাই b প্রপোর্শনাল টু c। একটা করে নি, একটা ধ্রুবক বের করে নি, a বাই b প্রথমে সমান করে নি a ইন্টু c। তারপর বলেছে দেখো b বাই c প্রপোর্শনাল টু a। এখান থেকে এটা k1 ধরি, b বাই c সমান হচ্ছে k2 ইন্টু a, আর রয়েছে c বাই a প্রপোর্শনাল টু b। এখান থেকে আমরা কি পাচ্ছি, c বাই a সমান হচ্ছে k3 ইন্টু হয়ে গেল। এখন দেখো আমাদের বের করতে হবে a b c এর মান 1, এটা আমাদের দেখতে হবে, ঠিক না। ABC দেখো প্রথমে আছে C A B, সবগুলো যদি আমরা এটা সমীকরণ আকারে যদি দেখি, 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এই তিনটেকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, দেখো তিনটেকে গুণ করছি, তাহলে 1 গুণিত 2 গুণিত 3, এই তিনটেকে গুণ, তাহলে কি পাচ্ছি A বাই B ইন্টু B বাই C ইন্টু c বাই 2 সমান কি পাচ্ছি এ পাশে k1 k2 আর k3, সঙ্গে থাকছে a b হয়ে গেল। এখন দেখো সবগুলো কেটে যাচ্ছে বাম দিকে, c এর সঙ্গে c, এর সাথে a, b এর সাথে a, তাহলে বাম দিকে থাকছে পড়ে 1 সমান k1, এই পুরোটাকে একটা ধ্রুবক ধরে নিলাম k ইন্টু a b c, বা লিখতে পারি a b c সমান হচ্ছে 1/, এখানে সাইডে লিখে দিচ্ছি k সমান হচ্ছে, যেহেতু সবগুলো ধ্রুবক, k1 k2 k3। তাহলে আমরা মান পেলাম কি, abc সমান 1/।
1 এর নিচে একটি ধ্রুবক রয়েছে, কিন্তু এখানে দিয়েছে কি ab ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা হবে কি? পরের কোশ্চেন দেখো কি বলেছে, বিন্দুকে কেন্দ্র করে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। এটা হবে একটি বিন্দুকে কেন্দ্র করে, এখানে হবে একটি বিন্দুকে কেন্দ্র করে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়, এটা হবে মিথ্যা। একটি যে কোনো বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত অঙ্কন করা সম্ভব। পরের কোশ্চেন, sec থিটা এর মান 1 এর বেশি হতে পারে না, সত্য মান। এগুলোর জন্য একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার দরকার, না হলে এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। সবগুলোই তোমাদের বলে দিই। এখানে যেটা বলেছে যে sec থিটার মান 1 এর বেশি হতে পারে না, এর জন্য তোমাদের জানতে হবে যে sec থিটা মানে কি। এটা ধরো থিটা, ab একটি হচ্ছে সমকোণী, যার ab হচ্ছে কি, এটা হচ্ছে এসি, এসি হচ্ছে, আচ্ছা লিখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এসি সমান হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবি হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে। এখন দেখো যে sec থিটা মানে কি, sec থিটা সমান হচ্ছে, sec কার উল্টো হয়, cos এর উল্টো। cos সমান কি হয়, cos সমান cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে sec সমান হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। এখন দেখো অতিভুজের মান সবসময় ভূমির থেকে বড় হবে, তাহলে অতিভুজের মান যদি ভূমির থেকে বড় হয় তাহলে এর মানটা সবসময় কি হবে, গ্রেটার দেন 1। ধরো এর আগেরটাতে আমরা যখন দেখলাম যে 3 4 5, সেখানে 5 হচ্ছে অতিভুজ, আর 3 আর 4 হচ্ছে লম্ব বা ভূমির মধ্যে যে কোনো অতিভুজ বাই যদি ভূমি করি তাহলে তার মানটা অবশ্যই একের থেকে বড় হবে। কিন্তু এখানে কি বলেছে, একের থেকে বলেছে বেশি হতে পারে না, তাহলে এটা হবে কি, sec থিটার মান সব সময় একের থেকে বড়। পরের কোশ্চেনে কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান। তাহলে লম্ববৃত্তাকার চোঙের শঙ্কুর উচ্চতা আর হচ্ছে চোঙের উচ্চতা হচ্ছে সমান, আর দুটোর আয়তনও সমান 5। তাহলে দুটোর ক্ষেত্রে কি সমান, উচ্চতা সমান। তাহলে উচ্চতা দুটোর ক্ষেত্রে ধরে নিলাম, দুটোর উচ্চতায় ধরে নিলাম হয়েছে। এরপর দেখি ব্যাসার্ধ, তাহলে প্রথমে এই পাশে লিখছি চোঙ, আর এই পাশে হচ্ছে শঙ্কু। এইভাবে করবে তাহলে তোমাদের ভুল হবে না, প্র্যাকটিস করতে করতে সব লিখার দরকার হবে না, কিন্তু প্রথম যদি তোমরা করো তাহলে এইভাবে লিখো। তাহলে দুটোর ক্ষেত্রে উচ্চতা সমান, তাহলে উচ্চতা দুটোর ক্ষেত্রে লিখে দিলাম উচ্চতা সমান লিখে দিলাম h, এখানে উচ্চতা লিখে দিলাম h হলো। এরপর ব্যাসার্ধ, এটা চোঙের ক্ষেত্রে r1 আর শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ ধরে নিলাম হয়ে গেল। এরপর আয়তন বের করছি, তাহলে v1, তাহলে v1 সমান চোঙের আয়তন কি পাই r², তাহলে r1² ইন্টু h। v2 শঙ্কুর আয়তন সমান হচ্ছে পাই r2² ইন্টু h। দুটোর ক্ষেত্রে আয়তন, দুটোর ক্ষেত্রে h সমান। আর শর্ত দিয়েছে দেখো যে দুটোর ক্ষেত্রে আয়তন সমান, তাহলে v1 ইজ ইকুয়াল টু v2। তাহলে বা আমাদের বের করতে হবে কি ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ বের করতে হবে r1 ইজ টু r2, এর মান আমাদের বের করতে, মান বসাচ্ছি পাই r1² ইন্টু h সমান হচ্ছে পাই r2² ইন্টু, এখন দেখো কি কাটছে, h কাটছে আর পাই কাটছে, তাহলে পড়ে থাকছে কি, ও একটা ভুল লেখা হয়েছে। দেখো শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r, 1/3 পাই
আর স্কোয়ার ইজ একের 3টা লিখলাম, তাহলে এখানে একের 3, তাহলে পড়ে থাকছে কি r1 স্কোয়ার সমান হচ্ছে একের 3 r2 স্কোয়ার, এটা আমাদের পড়ে থাকবে। বাই ফর্মে নিয়ে নিই, তাহলে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান হচ্ছে একের 3, স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, তাহলে r1 বাই r2 সমান হচ্ছে রুট ওভার 1 বাই, একের বর্গমূল করলে কি হচ্ছে বাই হচ্ছে রুট, তাহলে r1 ইজ টু r2 সমান হচ্ছে 1 ইজ টু রুট, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে দিয়েছে কি ব্যাসার্ধ দ্বয়ের অনুপাত হচ্ছে 2 ইজ টু রুট 3, তাহলে এটা হবে কি মিথ্যা। তার কারণ কি অনুপাত হবে কত 1 ইজ টু রুট। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, লেখচিত্রে কেবল বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক অজাইফের ছেদ বিন্দু থেকে মধ্যমা পাওয়া যায়, এটা হচ্ছে ঠিক। ক্ষুদ্রতম সূচক আর বৃহত্তম সূচক যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে মধ্যমা, কিন্তু যে কোনো একটি অজাইফ থেকে মধ্যমার মান পাওয়া যায় না। ক্ষুদ্রতম আর বৃহত্তম সূচক থেকে আমরা মধ্যমা পাই, কিন্তু যে কোনো একটি বলেছে অজাইফ থেকে মধ্যমার মান পাওয়া যায় না, এটা হবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বললাম যে এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখানে এই ক্লাসের লিঙ্কগুলো থাকবে, সঙ্গে যে ক্লাসগুলো আমি পড়াবো তার পিডিএফ গুলো সেখানে আমি আপলোড করে দেবো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।